পিলে চল, একটু পার্কে ঘুরে আসি। সে কি, আপনি তো কোনোদিন পার্কে যেতেই চান না। হ্যাঁ, তবে আজ একটু হাঁটতে ইচ্ছে করছে। বেশ, চলুন তাহলে। কফি দেব? না, আমরা একটু পার্কে ঘুরতে যাচ্ছি। কি, স্যার যাবেন পার্কে? আগে তো কোনোদিন শুনিনি। যাও, স্যারের মাথাটা ঠিক হয়ে যাবে। পার্কে হেঁটে সত্যিই আজ খুব ভালো লাগলো। স্যার, একজন ভদ্রলোক প্রায় 1 ঘন্টা বসেছিলেন, এইমাত্র চলে গেলেন। কি বলে গেলেন? না, তেমন কিছু বলেননি। বললেন একটু পরে আবার আসবেন। তবে দেখে মনে হলো খুব দুশ্চিন্তায় আছেন। চিন্তায় না পড়লে কেউ কি স্যারের কাছে আসে? ওই তো, উনি আসছেন। যা, নিয়ে আয়, আর 3 কাপ কফি দে। বসুন। আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। আমি সত্যিই বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। একমাত্র আপনিই পারেন এই বিপদ থেকে আমাকে উদ্ধার করতে। সবকিছু প্রথম থেকে খুলে বলুন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সমাধান করতে। আসলে আমি আর আমার স্ত্রী দুজনেই জামশেদপুরে থাকি। আমার বাড়িতে একটি মেয়েড আছে, আর আমরা দুজন। দিন সাতেক আগের থেকে আমার স্ত্রীর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি। আমার স্ত্রীর নাম সতী, সতী রায়। সতীর আগে একটি বিয়ে হয়েছিল। কোনো এক অজানা জ্বরে 3 দিনের মধ্যে ওর আগের স্বামী এবং একটি মেয়ে মারা যায়। সতীর বাবা মা কেউ নেই। সে তার পৈতৃক অর্থ যা জমানো ছিল তার মালিক হয়েছে, কিন্তু সত্যি সব টাকা আমার নামে জমা করে দিয়েছে। আপনার স্ত্রী কি বরাবরই জামশেদপুরে থাকেন? না, থাকতো কলকাতায়, ওখানেই লেখাপড়া। ও আচ্ছা, তা জামশেদপুরে কবে এলেন? আমাদের বিয়ে হয়েছে 3 বছর, তার মাস 6 আগেই এসেছে। মা বাবা স্বামী সবাই মারা গেছে, তাই হয়তো কলকাতা ভালো লাগেনি। তার জন্য কলকাতা ছাড়তে হবে কেন? আর আপনি ঝাড়খণ্ডে কতদিন এসেছেন? আমার পরিবার ঝাড়খণ্ডে বসবাস করছে প্রায় 2 পুরুষ ধরে। ও আচ্ছা, আপনাদের বিয়ের কত আগে থেকে পরিচয় ছিল? এই ধরুন মাস 3। এখন আপনাদের মধ্যে সম্পর্ক কেমন? এই 3 বছর ধরে আমরা বেশ সুখেই ছিলাম। গত 7 দিন হলো সব উল্টে পাল্টে গেছে। আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও খুব ভালো, একে অপরকে কিছুই লুকাই না। আমি আমার অতীত সব ওকে বলেছি, আর বিশেষ কিছু তো বলার মতো ছিলই না। সতীও তার প্রথম স্বামী মেয়ের কথা কিছুই লুকায়নি। সতীর কলকাতার ঠিকানা কি ছিল? সেটা আমি জানি না, তবে সতী তার প্রয়াত স্বামী এবং মেয়ের ডেথ সার্টিফিকেট আমাকে দিয়েছিল, সেটা আমার কাছে আছে। সেটা পাওয়া যাবে? হ্যাঁ, এই দেখুন, এই ফোনেই আছে। ইলে, তুই এটার একটা কপি নিয়ে নে, আর আমাকে একটা প্রিন্ট করে দিবি। ঠিক আছে। আপনি জামশেদপুরে কি করেন? আমার একটা ডেকোরেটরের ব্যবসা আছে, খুব ভালোই চলে। অর্থের কোনো অভাব আমাদের নেই। আপনি তো গাড়িতে করেই এসেছেন। এক কাজ করুন, কাল সকালে একবার আসুন। আর এখানে এসেছেন, সতীকে কিচ্ছু বলবেন না, বাকিটা কাল শুনবো। ঠিক আছে, সকাল 8টায় আসি। হ্যাঁ, তাই আসুন। স্যার, কি মনে হচ্ছে? আমার তো মনে হয় ওই ভদ্র মহিলার কিছু অতীত এখন ওর সামনে এসে পড়েছে, কারণ তা না হলে হঠাৎ করে মানসিক পরিবর্তন হয় না।
এই সন্তু বাবুরও তো কোনো একটা অ্যাফেয়ার্স বা এমন কিছু হতে পারে। দেখ, যে দোষী সে কখনো সমস্যা নিয়ে সাহায্য চাইতে আসে না, আর এলেও তাকে এত উদ্বিগ্ন দেখায় না। সে অভিনয় করে, কিন্তু আমার চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। ও সত্যি কথাই বলছে। হ্যাঁ, এখন শুনি তোমার বাকি কথাগুলো। তোমার স্ত্রী কি জানে তুমি এখানে এসেছো? না, ও জানে না। এই সময় আমি রোজ আমার ব্যবসার জন্য দোকানে যাই। 7 দিন আগে থেকে যা যা ঘটেছে সব খুলে বলো, কোনোটা বাদ দেবে না। হ্যাঁ, বলছি। প্রথমে বলি কিছুদিন আগে কি ঘটেছিল সেটা। শানু, আমাকে 10,000 টাকা দেবে? কেন দেব না? তোমার সব টাকা তো আমার নামেই রেখেছো, কিন্তু হঠাৎ টাকার প্রয়োজন হলো কেন? সে কথা কি না জানলেই নয়? না, তা কেন? তবে কোনোদিন তো চাও না। এই নাও। টাকা নিয়ে সত্যি কি করেছিল জানো? না, আর আমি খোঁজ নেইনি। হয়তো নিজের জন্য কিছু কিনেছে। হ্যাঁ, তা হতে পারে। আচ্ছা, এবার বলো তারপর কি হলো। আসলে আমাদের বাড়ির সামনে অনেক জায়গা জুড়ে একটা বিরাট মাঠ। তার ওপাশে একটি কটেজ আর 3টি মাত্র বাড়ি। এছাড়া কাছে পিঠে আর কোনো বাড়ি ঘর নেই। জায়গাটা বেশ নিরিবিলি। আমি সেই মাঠে রোজ সকালে হাঁটতে যাই। কটেজের পাশ দিয়েই হাঁটতে হয়। বহুদিন ধরে ফাঁকা পড়েছিল ওটা। 7 দিন আগে দেখি রাতের বেলায় সেখানে আলো জ্বলছে। বুঝলাম কেউ হয়তো এসেছে। ভাবলাম পরের দিন সকালে গিয়ে পরিচিত হয়ে আসব, কিন্তু সেই রাতে একটা ঘটনা ঘটল। কি ঘটনা? রাত প্রায় 3টে। হঠাৎ কিছু একটার শব্দে আমার ঘুম ভেঙে গেল। দেখি সতী বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমি চোখ বুজে শুয়ে রইলাম। সতী বাইরে চলে গেল। চাঁদের আলোয় জানলা দিয়ে দেখি সতী মাঠ পেরিয়ে ওই কটেজের দিকেই যাচ্ছে। কেউ একজন এসে দরজা খুলে দিল। বেশ কিছুক্ষণ পর সতী আবার ফিরে এলো। বেশ বেশ, তারপর? পরদিন সকালে রোজকার মতো আমি হাঁটতে গেলাম। মাঠের দিকের ঘরের জানলার দিকে তাকিয়ে তাজ্জব বনে গেলাম। সেই জানলা দিয়ে কেউ একজন তাকিয়ে আমাকে দেখছিল। কি বলবো, এমন ভয়ঙ্কর মুখ আমি কোনোদিন দেখিনি। আমার মনে হলো কেউ সেই মুখটাকে টেনে জানলার কাছ থেকে সরিয়ে নিয়ে গেল। আমি বাড়ি চলে এলাম। পরিচিত হওয়ার ইচ্ছে আর থাকলো না। ভয়ঙ্কর মুখ? আমি সেই মুখের বর্ণনা দিতে পারবো না। এতই ভয়ঙ্কর আর ফ্যাকাশে, মনে হয় মুখের এক পাশ পুড়ে গেছে। তারপর বলে যাও, কি হলো ঘটনা? পরের রাতেও সতী ওই বাড়িতে গেল। কিছুক্ষণ পর আবার ফিরে এলো। আমি কিছু জিজ্ঞাসা করিনি, তবে আমার নীরবতা দেখে বোধহয় সতী মনে মনে গুটিয়ে গেল। হ্যাঁ, এটাই স্বাভাবিক। আমি কৌতূহল চেপে রাখতে না পেরে পরের দিন গিয়ে ওই বাড়ির দরজায় বেল দিলাম। একজন মহিলা বেরিয়ে এলেন। কে আপনি? কি চাই এখানে? আসলে আমি আপনাদের পড়শি, একটু পরিচিত হতে এলাম। আমাদের সঙ্গে পরিচিত হওয়ার কোনো দরকার নেই। আপনি চলে যান এখান থেকে। বাড়ির জানলায় যিনি বসে থাকেন, আমি একবার তার সঙ্গে দেখা করতে চাই। না, দেখা হবে না। আপনি চলে যান এখান থেকে। তুমি সতীকে জিজ্ঞাসা করনি এই নিয়ে কিছু? সতী, আজ দুরাত অনেক রাতে তুমি ওই কটেজে যাচ্ছ। আমি তো তোমায় কিছু গোপন করিনি, কিন্তু আমার কাছে কেন তুমি এগুলো গোপন করছো? বিশ্বাস করো, আমি তোমায় খুব ভালোবাসি, আর আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। ওই বাড়ি কেন যাই, কিসের জন্য যাই, প্লিজ আমাকে জিজ্ঞাসা করো না। আমি তোমাকে বলতে পারবো না। তুমি যদি কিছু বলতে না পারো তাহলে আমাকেই জেনে নিতে হবে। ওই বাড়িতে কে আছে তোমার? না, তুমি ওখানে যাবে না। তোমার বিপদ হবে। প্লিজ, মন থেকে ওই বাড়ির কথা ভুলে যাও। আমি কথা দিচ্ছি, আমি আর যাব না। ঠিক আছে, তুমি যদি কিছুই না বলো তো বলো না, কিন্তু তুমি আমাকে যে প্রতিশ্রুতি দিলে সেটা রেখো। না হলে আমাকে যেতে হবে ওখানে, আর দেখতে হবে তুমি কেন ওখানে যাও। কিন্তু আমাকে দেয়া কথা সতী রাখেনি। আমার অনুপস্থিতিতে অনেকবারই সেখানে গিয়েছে। আমি নিজের চোখে দেখেছিও সেটা।
তারপর আর কিভাবে বিশ্বাস করব তাকে বলুন? তাই তো আপনার কাছে এসেছি। এর পিছনে লুকানো সত্যটা আমার জানা দরকার। বুঝলাম, বাকিটা তোমার ওখানে গিয়ে তারপর বলবো। শুধু এটুকুই বলি, তুমি বাড়ি চলে যাও, একদম চুপ থাকো, সতীকে কিচ্ছু বলবে না। আর আমরা আজ বিকালেই ওখানে যাব, তারপর যা করার ওখানে গিয়েই করব। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সত্যি হয়তো ভাবছে আমি পুলিশের সাহায্য নেওয়ার চেষ্টা করছি। ভাবুক, ওকে ভাবতে দাও। আজ সন্ধ্যের মধ্যেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব জানতে পারবে। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। কি মনে হচ্ছে স্যার? আসলে সত্যি তার নাম গোপন করেছে, তার অতীত মুছে দেবার চেষ্টা করেছে। এখন সেই অতীত আবার তার জীবনে ফিরে এসেছে। কলকাতা ছেড়ে এখানে এসে বসবাস শুরু করেছে নতুন নাম নিয়ে। কারণ? কারণটা ছবি মুখার্জির নিজের মুখেই শুনিস। ছবি মুখার্জি? সে আবার কে? একটু ধৈর্য ধর, একটু পরেই তো সব জানতে পারবি। সত্যি বাড়িতে নেই, মনে হয় ওই কটেজেই গেছে। হ্যাঁ, ও বুঝে গেছে তুমি পুলিশ নিয়ে আসছো, তাই ওখানেই আছে। চলো, আমরাও যাই ওখানে। এসো ছবি মুখার্জি, তোমার মেয়েকে নিয়ে বাড়ি চলো। আপনি কি বলছেন এসব? যা বলার তা ছবিই বলতে পারে। তবে আমি সব জেনে গেছি, ঠিক তো সতী রায় ওরূপে ছবি মুখার্জি? ছবি মুখার্জি যখন কলকাতার কলেজে পড়ে, তখন এক নাইজেরিয়ান নিগ্রোর সঙ্গে তার প্রেম হয়। সেই প্রেমের ফসল এই নির্দোষ মেয়েটি। নাইজেরিয়ানরা যেমন হয়। ছবি প্রেগনেন্ট জানতে পারলে সে কেটে পড়ে। ছবি বাচ্চাটির জন্ম দেয়। এই ঘটনায় হার্ট অ্যাটাক করে মারা যান ছবির বাবা। মায়ের পরামর্শেই ছবি বাচ্চাটিকে অনাথ আশ্রমে রেখে দেয়। তারপর ওর মা মারা যান। ছবি সতী নাম নিয়ে এখানে চলে আসে, দুটো ফলস ডেথ সার্টিফিকেট বানিয়ে নিয়ে আসে। আমাকে কেন এসব বলেনি? কি করে বলবে? লজ্জা, ভয়, ঘৃণা এগুলো তো আছেই। সেই সঙ্গে আছে মায়ের মন। জারজ সন্তান হলেও কুন্তী যেমন সারা জীবন কর্ণের কথা কিছুই বলেননি, ছবিও তেমনি বলতে পারেননি, কারণ এটা বলা যায় না। মায়ের মন তো বাধাও মানে না। তাই সামনের কটেজ ভাড়া করে ছবি তার মেয়েকে এখানে নিয়ে আসে। হ্যাঁ, এবার বুঝেছি ছবি কেন কিছুদিন আগে আমার কাছে 10,000 টাকা চেয়েছিল। ঠিক তাই, ওর মেয়েকে এখানে আনার জন্য আর একজন নার্সকে রাখার জন্য এই টাকা চেয়েছিল। কি ছবি, ঠিক বলছি তো? হ্যাঁ, আপনি সবই ঠিক বলছেন। এবার তো সব জানলেন। ছবির কোনো দোষ নেই, একমাত্র তোমার কাছ থেকে ওর অতীতটা গোপন করেছিল। এবার তুমি যা ভালো বোঝো তাই করো, আমাদের বাড়ি ফিরতে হবে। তোমাকে সন্দেহ করা আমার ঠিক হয়নি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আপনারা এক কাপ চা তো অন্তত খেয়ে যান। স্যার আসলে চা খান না, উনি কফি পান করেন। ঠিক আছে, আমি কফি নিয়ে আসছি।